আমরা এখন তাহলে শুরু করছি। এতক্ষণ আপনারা যেগুলো শিখছিলেন সেটা সম্পূর্ণ বই দেখে পিডিএফ দেখে আপনারা শুধু উচ্চারণ করছিলেন। কোন বর্ণের কিভাবে করতে হয় সেগুলো দেখলেন। তো আর বিগত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে বর্ণগুলো সংস্কৃত ভাষায় দেবনাগরী হরফে লিখতে হয়। সেখানে আমরা শুধু অ থেকে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত প্রত্যেকটা অক্ষরকে কিভাবে লিখতে হবে সেটা আম দেখিয়েছিলাম এবং আপনাদের বলেছিলাম একটু প্র্যাকটিস করতে। আশা করি সকলেই প্র্যাকটিস করেছেন। তো আজকে আমরা দেখে নেব একটু ওই আকার রসিকার গুলো কিভাবে লিখতে হয়। কারণ এগুলো আমাদের খুব প্রয়োজন পড়বে। আমরা যে আ স্তোত্র, গীতা পাঠ মানে বেদ পাঠ প্রভৃতি পড়ব, সেখানে সমস্তটাই দেবনাগরী হরফে থাকবে। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা একটু খাতা কলম নিয়ে এবার কাজগুলো করবেন। এতক্ষণ জাস্ট মৌখিকভাবে আপনারা পড়েছেন, রাজকুমার স্যার পড়াচ্ছিলেন সেগুলো দেখেছেন। এবার আপনারা খাতা কলমে একটু প্র্যাকটিস করবেন। আমরা আকার রশ্মিকারগুলো এবং সংখ্যাগুলো কিভাবে লিখতে হয় সেটা দেখে নেব। তাহলে আমাদের ভবিষ্যতে যে অক্ষরগুলো চিনতে হবে, সংযুক্ত বর্ণগুলো চেনা কি করে চিনবো ইত্যাদি বিষয়গুলো আমাদের সোজা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে শুরু করছি। তো আমাদের ১ম এ ছিল ১ মিনিট। তাহলে আমরা এখন আ ক আকার, কয়াকার, কয় হ্রস্ব ইকার পুরোটা কিভাবে লিখতে হয় একটা দেখে নেব। বাকিগুলো আমরা মনে, মনে একটু ভেবে নেব কেমন করতে হবে। কারণ খুবই সোজা, এগুলো কিচ্ছু না। বাংলার সঙ্গে অনেকটা সামঞ্জস্য রয়েছে। ঠিক আছে? ককার আমরা কিভাবে লিখি? সিম্পল। ঠিক আছে? ককার লিখতে গেলে আমাদের এইটা হচ্ছে ককার। ১ম এ আমরা কি করলাম? একটা মাত্রা, একটা সরলরেখা হলো। তারপরে এইভাবে আমরা ককার লিখলাম। ঠিক আছে? আকার লিখতে গেলে আমরা বাংলায় কি করি? এই ক লিখে এইরকম ভাবে একটা আকার লিখি। কিন্তু সংস্কৃতে এই যে এইরকম জিনিসগুলো দিচ্ছে, এগুলো আমরা কিছু দেব না। আমরা কি করব? সিম্পল একটা দাগ টানবো। এইটা হচ্ছে কয়াকার। ঠিক আছে? ক লিখে আকার, কয়াকার। ঠিক আছে? ক আকার। আমরা যদি ক্ষয়াকার লিখি, খ আকার, গয়াকার, গ আকার, ঘয়াকার, ঘ আকার, এরকম। ঠিক আছে? খুব সিম্পল। ঠিক আছে? এরপর আমরা হ্রস্ব ইকারটা দেখি। তাহলে কয়াকার আমরা কিভাবে লিখলাম? একদম সোজা। এইভাবে আমরা কয়াকার লিখে ফেললাম। ক্ষয়াকার কয় হ্রস্ব ইকার লিখতে গেলে কি করব? আমরা বাংলায় কি করি? এইরকম লিখে এইখানে একটা এরকম দিয়ে দিই। এটা হয়ে যায় কয় হ্রস্ব ইকার। তাই তো? একই রকম অনেকটা, কিন্তু একটু পার্থক্য আছে। যেমন দেখুন, এই যে দাগটা দিলাম, এটাকে আমরা উঁচু করে এই পর্যন্ত আমরা নেব। এর বেশি নেব না। এটা হচ্ছে কয় হ্রস্ব ইকার। ঠিক আছে? আমরা কি করলাম? এই এরকম দিলাম। এটাকে উপর থেকে এই অবধি নেব। তারপরে মাত্রাটা যোগ করব। এই হচ্ছে কয় হ্রস্ব ইকার। ঠিক আছে? সেটা আমরা লিখে দিই। এটাকে আমরা এইখানে মেশাবো। ঠিক আছে? কয় হ্রস্ব ইকার। এরপরে কয় দীর্ঘ ইকার। অনেকটা বাংলার মতো। বাংলায় আমরা কয় দীর্ঘ ইকার লিখতে গেলে এইভাবে লিখছি। তাই তো? অনেকটা একই রকম হয়ে যাবে। কি হবে? ক উপর থেকে নিয়ে এই পর্যন্তই আমাদের মেশাতে হবে। এই হচ্ছে কয় দীর্ঘ ইকার। ঠিক আছে? কয় হ্রস্ব উকার কি হবে? বাংলার সঙ্গে এখানে একটু পার্থক্য আছে। বাংলায় লিখতে গেলে আমরা এইটা হ্রস্ব ইকার লিখি। এইটা কিন্তু দেবনাগরীতে হয়ে যায় দীর্ঘ উকার। হ্রস্ব উকার এইরকম হয়ে যাবে। ঠিক আছে? দেখুন। ক এইখানটায় আমরা এইরকম একটা দিয়ে দেবো। এই হচ্ছে কয় দীর্ঘ ইকার। ঠিক আছে? তারপরে কি? কয় হ্রস্ব উকার। সরি, দীর্ঘ উকার। দীর্ঘ উকার লিখতে গেলে আমরা কি করব? এই ক হ্রস্ব উকারের মতন আমরা দীর্ঘ উকার দেব। ঠিক আছে? এই ক নিচে হবে এইরকম। এটা হচ্ছে দীর্ঘ উকার। ঠিক আছে? তারপরে ঋকার। ঋকার লিখতে গেলে আমরা কি করব? ক আমরা বাংলায় লিখলে এইরকম লিখি, তাই তো? ক এইরকম ঋকার লিখি, কিন্তু এটা এখানে সুন্দর করে গোল হবে এইরকম। ঠিক আছে? কয় ঋকার। পরিষ্কার? এরপরে হচ্ছে কয় একার, বা এখানে আরো একটা আছে দীর্ঘ ঋ। ঠিক আছে? দীর্ঘ ঋ কি হবে?
এই রি লিখলে রি এর পরে আপনি দুবার আর একটা দিয়ে দেবেন। এইটা হচ্ছে কয়ের দীর্ঘ রি। দীর্ঘ রির প্রয়োগও অনেক রয়েছে, ঠিক আছে। তারপরে কয়ে একার। আর দীর্ঘ রিটা বাংলায় লেখা যায় না এখানে না? বাংলায় অতটা প্রয়োগ নেই, ঠিক আছে, ওই জন্য। না না, মানে বলছি দীর্ঘ রি বলে তো বাংলায় কিছু হয় না না। না না না, বাংলায় আমরা দেখি না, এটা প্রয়োগ নেই কোনো আমাদের, ঠিক আছে। ওটা দেবনাগরীতেই দীর্ঘরির বহুল প্রয়োগ রয়েছে। দেবনাগরীতে দীর্ঘরি অনেক জায়গায় প্রয়োগ। রিকারান্ত যে কোনো শব্দের আহ ষষ্ঠীর বহুবচনে দীর্ঘ রি হয়, ঠিক আছে। যেমন পিতৃনাম, মাতৃনাম, ওখানে দীর্ঘ রি, ঠিক আছে। হুম, হুম, হুম। আচ্ছা, তারপরে কয় একার লিখবো আমরা। এই ক লিখলাম। একার লিখতে গেলে আমাকে এইখান থেকে এইরকম একটা এনে এখানে মিশিয়ে দিতে হবে, এই হচ্ছে কয় একার, ঠিক আছে। কেউ কেউ কিন্তু এইরকম মেশাবেন না, আমাদেরকে এইভাবে মেশাতে হবে। এটা হচ্ছে কয় একার, ঠিক আছে। কয় ঐকার অনেকটা কয় একারের মতো। কি হবে, এই একটা হলো একার, আর একটা দিয়ে দিলে হবে ঐকার। এই হচ্ছে কয় ঐকার, ঠিক আছে। বোঝা যাচ্ছে? দেখতে পাচ্ছেন তো সবাই? Yes, sir. হ্যাঁ। এরপরে কয়ে ওকার। ওকারটা বুঝতে পারছি। একটু আলাদা। যেমন একার লিখতে গেলে আমরা এখানে একটা দিয়েছিলাম, ওই একটাই এইটার সঙ্গে আমরা মেশাবো, কয় আকারের সঙ্গে। প্রথমে আমরা ক লিখবো, তারপরে কয় আকার লিখবো, আকারের সঙ্গে একটা মেশালে হয়ে যাবে ওকার, ঠিক আছে। এরপরে হচ্ছে ঔকার। এই ক আকার, কয় ওকার, কয় ঔকার, ঠিক আছে, কয় ঔকার। তারপরে কয় অনুস্বার। কয় অনুস্বার লিখতে গেলে ক লিখলাম, উপর দিকে এটা হচ্ছে অনুস্বার, ঠিক আছে। আর বিসর্গ লিখতে গেলে এই ক লিখলাম, এখানে আমাদের দুটো সুন্দর করে গোল দিতে হবে, এটা হচ্ছে বিসর্গ। কয় অনুস্বার, কয় বিসর্গ। এছাড়াও জিহ্বামূলীয় আপনারা একটু আগেই শিখলেন। জিহ্বামূলীয়, জিহ্বামূলীয় লিখতে গেলে কি করতে হবে, এই যে ক রয়েছে এর আগে এরকম একটা দিতে হবে, এটা হচ্ছে জিহ্বামূলীয়, ঠিক আছে। তারপরে চন্দ্রবিন্দু কি করে দেব আমরা, এই ক রয়েছে, কয়ের ওপরে আমরা চন্দ্রবিন্দু, এটাকে অনুনাসিক বলা হয়, যেটা আমরা আগের দিন শিখেছিলাম, তাই না। এটা হচ্ছে অনুনাসিক, উচ্চারণটা হবে ক। বোঝা গেল? এই হচ্ছে আমাদের আকার থেকে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত স্বরবর্ণের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ঠিক আছে। যদি আমি যে কোনো বর্ণের ক্ষেত্রে ওই এইরকম দেখবেন একটা দাগ থাকে, ওটার সঙ্গে যত কিছু মানে করা হবে। ওকার লিখতে গেলে ওটার সঙ্গে মেশাতে হবে, ওকার লিখতে গেলে ওটার সঙ্গে, হ্যাঁ, হ্রস্ব ওকার থাকলে ওটার নিচে এরকম দিতে হবে, দীর্ঘ ওকার থাকলে সেখানেই এরকম দিতে হবে। বোঝা যাচ্ছে? ওইটার সঙ্গে সমস্ত কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, বিশ্বঘর পরেরটা একবার বলুন। এইটাকে আমরা এই যে একটু আগে রাজকুমার স্যার শেখালেন, জিহ্বামূলীয় বলা হয় একে। ওই যে যখন দেখবেন পরে ককার অথবা খকার এই দুটো থাকে, তার আগে যদি বিসর্গ থাকে, ওই বিসর্গটা ভেঙে দুভাগ হয়ে যায়, মানে একটা এরকম থেকে যায়, একটা এরকম থেকে যায়, এটাকে জিহ্বামূলীয় বলা হয়। এর উচ্চারণ হচ্ছে খকার, মানে ক্ষয় হলন্ত উচ্চারণ করতে হয়। বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ, হুম, খুব ঠিক খুব আছে। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা একটা জিনিস দেখে নেব, সেটা হচ্ছে সংযুক্ত বর্ণ লেখার নিয়ম। আচ্ছা, আমি একবার সবগুলো অক্ষর লিখে দিই, তাহলে সংযুক্ত অক্ষর চিনতে আপনাদের সুবিধা হবে। ক, খ, গ, ঘ, এটা হচ্ছে ঙ, ঠিক উম এসব নয়, ঙ, সিম্পল ঙ। তারপরে চ, ছ, জ, ঝ, ঞ। তারপর ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ, ত, থ, দ, ধ, দন্ত্য ন, প, ফ, ব, ভ, ম, তারপর য়, র, ল, তালব্য স, মূর্ধন্য স, দন্ত্য স, ফ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অক্ষরগুলো, তাই তো।
ঠিক আছে? এরপরে আপনাকে খুঁজতে হবে 3 ধরনের অক্ষর হয়। রকম বললাম? 3 রকম। এই যে মাত্রাটা রয়েছে সোজা এই দাগটা, এটা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জায়গায় রয়েছে। ঠিক আছে? কিছু কিছু বর্ণের ক্ষেত্রে আমরা দেখব এটা মাঝখানে রয়েছে। ঠিক আছে? কিছু কিছু বর্ণে দেখবো আমরা মাঝখানে আছে। উদাহরণ দেখুন, ককার। ককারে কি আছে? ককারে এটা মাঝখান দিকে আছে, তাই না? দেখুন, একদম মাঝখানে একটা মাত্রা, তার দুপাশে দুটো লেখা, তাই তো? আরো উদাহরণ কি আছে দেখুন, আহ আর সেরকম বেশি আছে ফকারে। ফয়ে আছে, এই যে ফকার, ফকারে আছে। ফকারটা দেখুন, আমরা এই পাশে লিখছি, তার দুপাশে আমরা এরকম ভাবে লিখছি। এই হচ্ছে ফকার, মাত্রাটা মাঝখানে, দুপাশে লেখা, তাই তো? ককার, ফকার। আর কিছু আছে? আর ক সেরকম আর ফই আছে। হ্যাঁ, ক আর ফ। ঠিক, এই দুটোই আছে, একটা এবং এই দুটো। এই দুটোতে দেখুন মাঝখানে মাত্রা রয়েছে। কিছু কিছু বর্ণে আমরা দেখব মাত্রাটা রয়েছে শেষে। ঠিক আছে? শেষে মাত্রা। ঠিক আছে? উদাহরণ কি? খকার। দেখুন, খকারের মাত্রা এখানে, কিন্তু বাকি লেখাটা কোথায় আছে? এখানে, তাই তো? গকার, মাত্রা এখানে, বাকি লেখাটা এখানে। হ্যাঁ, ঘকার, মাত্রাটা এখানে, বাকি লেখাটা এখানে, তাই তো? তাহলে কিছু কিছু এটাই সবচেয়ে বেশি। দেখুন, ঘ, ঙ, ঝ, জ, তারপরে থ, ধ, ন, ত, প, ব, ভ, ম, য়, ল, ব, স, 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 সবগুলোতে দেখুন শেষের দিকে মাত্রা রয়েছে, তাই তো? আর কিছু কিছুতে রয়েছে দেখবেন মাত্রাটা সামান্য উপর দিকে রয়েছে। ঠিক আছে? উপরে উপরে মাত্রাটা রয়েছে। উদাহরণ দেখুন, কোনটা আছে দেখুন, এই যে ছকার। ছকারে কি আছে? এইখান থেকে এইভাবে একটা রয়েছে, তার নিচে বাকি লেখাটা এভাবে আছে, তাই তো? তারপরে ডকার দেখুন, ডকার, ট, ঠ, ড, ঢ, 4টে বর্ণই কিরকম আছে? এখান থেকে একটুখানি বেরিয়ে বাকি হচ্ছে কিরকম? এরকম, তাই তো? ট, তারপরে থ, দেখুন একটু একটু করে বেরিয়ে আছে, ড, তারপরে ঢ, ঠিক, তাই তো? আর কোথায় আছে বলুন? ঙকারে আছে দেখুন। ঙ লিখতে গেলে আমাকে উপর থেকে একটুখানি দিয়ে তারপরে এরকম দিতে হচ্ছে, ঙকার। আর কোথায়? হকার। হকারে কি আছে? উপর থেকে একটু বেরিয়ে আছে, তারপরে আমরা এইভাবে লিখছি, হকার। পরিষ্কার? 3টে জিনিস আমরা বুঝতে পেরেছি, মাত্রার 3 রকম লেখা। বুঝতে পারেনি এমন কেউ আছে? যাদের কাছে এগুলো রিপিটেশন হচ্ছে, আপনারা শুনে রাখুন, না স্পষ্ট প্রতীতি হবে আমাদের, স্পষ্ট জ্ঞান হবে। আর ঠিক আছে, কারণ আমরা একদম বেসিক থেকে পড়ছি তো, অনেকের কাছে এটা আগে থেকে জেনে আছেন আপনারা। আচ্ছা, এটা সবাই বুঝতে পেরেছেন 3 রকম লেখা? তাহলে একটা রকম এটা, একটা রকম হচ্ছে ধরুন শেষে মাত্রা এটা নিলাম, আর এক রকম ধরুন উপরে মাত্রা এটা নিলাম। ঠিক আছে? আমরা 3টে ক, জ আর ঙ নিলাম। পরিষ্কার? যখনই আমরা দেখব সংযুক্ত বর্ণ হবে, যেগুলোর মাঝখানে মাত্রা রয়েছে, ধরুন ককার, মাঝখানে মাত্রা, তাহলে পুরো কথাটাকে নিয়ে এই অবধি যেতে হবে, তারপরে আমরা আর এইটুকু আর যাচ্ছি, হলো এই অবধি গেলাম, এই অবধি। এগুলো সব অটোমেটিক হয়ে যাচ্ছে। ঠিক আছে? ক, এই পর্যন্ত আমরা গেলাম। এইখানে গিয়ে আমরা নিচের দিকে এই অংশটাকে লিখবো না। ঠিক আছে? এই অংশটাকে না লিখে আমরা পরের বর্ণটা যোগ, ককারের সঙ্গে আর একটা ককার যোগ করি। তাহলে কি করব আমরা? এই অংশটাকে কেটে দিয়ে বাকি ককারটা যোগ করে দেবো। যেমন এই অবধি লিখলাম, তারপরে বাকি ককার যোগ করলাম। ঠিক আছে? ককারের সঙ্গে যদি মকার যোগ করি, এই অংশটা লিখলাম, বাকি ককার যোগ করলাম। ঠিক আছে? রুক্মিণী, যদি আমরা রুক্মিণী লিখি, রয় রস্যকার, কয়, ময়, রস্যইকার, মূর্ধন্যয়, দীর্ঘইকার, রুক্মিণী, তাই না? এরকম ভাবে লিখতে হবে, যেগুলো হচ্ছে মাঝখানে মাত্রা। তাহলে এটা তো দুটো আছে, ককার এবং ফকার, সুতরাং এটা খুব কঠিন মনে হবে না। এরপরে যেগুলো শেষে মাত্রা, সেগুলোতে আমরা কি করব? সম্পূর্ণ মাত্রাটাই উঠিয়ে দেবো। যেমন বর্গীয় জ আছে এখানে, ধরুন আমি বর্গীয় জয়ের সঙ্গে বকার সংযুক্ত করব, তাহলে কি হবে? এই বর্গীয় জয়ের শেষে মাত্রাটা সম্পূর্ণ উঠে যাবে, তাহলে এইটুকু পড়ে থাকছে, এইখানে আমরা বকারটা যোগ করে দেবো। ঠিক আছে? ঝকারের সঙ্গে যদি আমরা কিছু যোগ করি, এই ঝকার, তার এই মাত্রাটা তুলে দিয়ে আমরা সেখানে ককার লিখে দেবো, ঝক।
ঠিক আছে? যদি ধরুন ভকার, এই ভকারের মাত্রাটা তুলে দিয়ে সেখানে একটা বকার দেবো, ভয় বয় হয়ে গেল। মকার, মকার লিখে মাত্রা তুলে দিয়ে সেখানে আমি অন্তর্জ দিয়ে দিলাম, মিয় হয়ে গেল, ময় জফলা। পরিষ্কার? এটা বোঝা যাচ্ছে? ঠিক আছে। হ্যাঁ, খুব সোজা এগুলো। জাইরেজ হয়ে গেল হ্যাঁ, ঠিক আছে? ওইখানে, ওই সেকেন্ড টাইম যেটা ওটা ইরেজ হয়ে গেল, কোনটা বলুন, আমি করে দিচ্ছি। ওটা কোনটা? বোধহয় ঝ ঝ। এই তো, এটা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, ঠিক আছে। ওটা একটু রাখুন স্যার, লিখে নিই। হ্যাঁ, লিখে নিন, সমস্যা নেই। আচ্ছা, কারণ খাতা কলম বের করা হলো নাকি? এরপরে আমরা দেখবো যেগুলো উপরে রয়েছে মাত্রাটা। যেমন ঞকার, ঞকারের মাত্রা রয়েছে এখানে, বাকি লেখাটা এখান থেকে আছে, তাই তো? ঞকারের উপরে রয়েছে, তাহলে যেইগুলো দেখবো আমরা এরকম উপরে, সেইগুলোর সঙ্গে যখন কিছু আমরা সংযুক্ত করব সেটা নিচের দিকে করবো। যে ধরুন আমি ঞকারের সঙ্গে ককার সংযুক্ত করছি, তাহলে নিচের দিকে করবো, ঞয় কয়। ঠিক আছে? যেমন ডকার, ডকারের উপর দিকে রয়েছে, তাই তো? এই যে ডকার উপর দিকে রয়েছে, ডকারের সঙ্গে আমি মূর্ধন্য লিখবো, তাহলে এইরকম ভাবে লিখে দেবো, ডকারের সঙ্গে মূর্ধন্য ন। ঠিক আছে? যদি ধরুন আমি টকার, টকারের সঙ্গে আমি ডকার লিখবো, তাহলে কি করব? এই ট লিখলাম, এর নিচের দিকে আমি ড লিখবো, এইখানে আমি ড লিখবো। ঠিক আছে? টকারের সঙ্গে যদি আমি অন্তর্জ লিখি, ঠিক আছে, এইখান থেকে আমি, এটা যদিও একটু আলাদা হয়, আমি পরে বলছি, অন্তর্জটা ওখান থেকে হয়, নিচে হয় না। এইটুকু বোঝা গেছে সবার? যেগুলো মানে উপর দিকে থাকবে দাগটা, তার নিচে সবসময় গিয়ে আর একটা সংযুক্ত বর্ণ যুক্ত হবে। ঠিক আছে? স্যার একটু বলবো? হ্যাঁ, বলুন। হ্যাঁ স্যার, এই আপনি ওই কয়ে হস্য ইকার যেটা দেখিয়েছেন, হ্যাঁ, কয়ের যে যে মাঝখানের দাড়িটা সেই অবধি হস্য ইকারের ওপরেরটা এসেছে, ঠিক আছে? হ্যাঁ, তো এবার মূর্ধন্যর সঙ্গে যদি হস্য ইকার লিখি, তাহলে কত দূর পর্যন্ত হস্য ইকারটা যাবে? ওই তো, ওই পর্যন্ত। এই দেখুন, এই যে মূর্ধন্য নকার, তাহলে আমি কত হ্যাঁ, অব্দি যাবো? এই অব্দি যাবো, একদম শেষ অবধি। মাত্রা পর্যন্ত, মাত্রার বেশি আমি যাব না। হ্যাঁ, মানে কিন্তু কয়ের ক্ষেত্রে আমরা তো শেষ অবধি যাচ্ছি না, কয়ের মাঝখানটার ওই তো, দাড়িটা পর্যন্ত আমি যাচ্ছি। ওটাই বললাম একটু আগে, যে হ্যাঁ, সবসময় আমাকে হ্যাঁ, মাত্রার সঙ্গে কাজ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা। হুম, আমি হুম, যদি হুম, ঠিক মূর্ধন্য ঠিক। ন লিখি, তাহলে মূর্ধন্য নর মাত্রা এখানে, তাহলে আমি মাত্রা অব্দি কাজটা আচ্ছা, করবো, এই অব্দি যাবো। যদি আচ্ছা, হ্রস্বকার ঠিক। লিখে আমি এখান থেকে লিখবো, তাই না? দীর্ঘকার লিখলে আচ্ছা, এখান থেকে আচ্ছা। লিখবো। হুম, পরিষ্কার? হুম, 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 হুম। হুম, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। তাহলে আমরা এতক্ষণ কি দেখলাম? সংযুক্ত বর্ণ কি করে লিখতে হয়। আমি একটা বড় সংযুক্ত বর্ণ লিখছি, কার্স নিয়ে ন। ঠিক আছে? বাংলায় যদি আমরা লিখি কেমন হবে? কার্থ, ছয় নয় জফলা একার ন, এরকম একটা কিছু হবে, কার্স নিয়ে ন। ঠিক আছে? আচ্ছা, আমরা এটাকে সংস্কৃতে কি করে লিখতে হবে দেখি। কয়াকার লিখবো কিভাবে? এই হচ্ছে কয়াকার। এরপরে আছে কি কি সংযুক্ত আছে এখানে? র, তারপরে তয় হলন্ত, তারপরে এটা কি দন্ত কার্ড স্নেহ? এটা এটা হ্যাঁ, এমনিতে লেখা ওয়ার্ডটা কি? ওয়ার্ডটাই হচ্ছে কার্স নিয়ে নাও, আমি বলছি, হ্যাঁ, ডিটেলসেই বলছি আমি। তারপরে আছে নকার, তারপরে অন্তর্য, তারপরে এ। ঠিক আছে? এতগুলো, 1 2 3 4 5 6, মানে এইটুকুর মধ্যে 6টা অক্ষর আছে। ঠিক আছে? রেফ, খণ্ডত্ব, তারপরে দন্তের শয় নয় জফলা একার, এইটুকুর মধ্যে 6টা অক্ষর আছে। ঠিক আছে? কি কি? র, ত, স, ন, য়, এ। সবগুলোকে যদি আমি সংযুক্ত করি কি হবে? প্রথমে রকার। রকার হচ্ছে তিন রকম হয়। একটা হচ্ছে শুদ্ধ রকার, একটা হচ্ছে রেফ, একটা রফলা। মনে রাখবেন, রকার 3 প্রকার। এই যে আমরা র লিখেছি, য়, র, ল, ব, এই র 3 প্রকার। একটাকে রফলা বলি আমরা, এগুলো বাংলায় বলি আমরা সকলে। রফলা একটা, একটা রেফ, আর একটা শুদ্ধ র। শুদ্ধ র যেটা, সেটা সিম্পল এইরকম ভাবেই লিখতে হবে। কিন্তু যখনই রেফ হয়ে যায়, আমরা কি করি? রেফটাকে সবসময় এরকম মাত্রা লিখে উপরের দিকে দিই, তাই তো? উপরে আমরা এরকম বাংলায় দিই, তাই না? কিন্তু সংস্কৃতে আমরা দেবো এইরকম। ঠিক আছে? যেমন আমি যদি বয় রেফ লিখি, বয় রেফ লিখলে কি করব? এইরকম দেব। ঠিক আছে? লয় রেফ লিখলাম, লয় রেফ লিখলে কি করব? এইরকম দেব। ঠিক? দন্তের শয় রেফ লিখবো, দন্তের শয় রেফ এরকম। আর যখন র ফলা, এইগুলোর ক্ষেত্রে বয় রেফ, লয় রেফ, দন্তেশ্বয় রেফ, আমরা আগে দন্তেশ্বয় তারপরে রেফ বলছি, কিন্তু অ্যাকচুয়াল কথাটা হচ্ছে আগে রকার আছে, তারপরে বকার আছে। ঠিক আছে? এটা মনে রাখতে হবে।
লয় রেফে আগে রকার আছে, তারপরে লকার আছে, ঠিক আছে? এগুলো একটু খেয়াল রাখতে হবে। রফলার ক্ষেত্রে কি হয়, আগে বর্ণ তারপরে র। যেমন উদাহরণ আমি যদি দন্তস্ব রেফ লিখি, দন্তস্ব যুক্ত র, এটাকে আমি কিভাবে লিখবো? দন্তস্ব এইখান থেকে রকার লিখবো, ত এইখান থেকে রকার লিখবো, ব এইখান থেকে রকার লিখবো, মূর্ধন্য এইখান থেকে রকার লিখবো। হ্যাঁ, এর ক্ষেত্রে একটু আলাদা, এইখান থেকে এইভাবে রকার লিখতে হয়, ঠিক আছে? আচ্ছা, এর ক্ষেত্রে আমি পরে দেখাচ্ছি, আগে এইটুকু জেনে নিন। তাহলে রফলা রেফ হয়ে গেল। তাহলে কার্ডসনিয়ানটা লিখি আমি। দেখুন, কার্ডসনিয়ান লিখতে গেলে আমাকে তাহলে প্রথমেই রকার দিতে হবে। রকার মানে রেফ। রেফটা আমি একদম শেষে দেবো, কারণ আমাকে উপরের দিকে দিতে হবে। তাহলে যেখানে আমার বর্ণ শেষ হবে, মাত্রা মেন, তার উপরে দিতে হবে। তাহলে আগে আমি তকার লিখে নিই। তকার লিখলাম। এইটুকু কেন লিখলাম? কারণ আমি মাত্রা দেব না। কেন মাত্রা দেব না? কারণ আমি পরে দন্তস্ব যুক্ত করব, মাত্রাটা উঠিয়ে দিতে হবে, এই সোজা সরল রেখাটা উঠিয়ে দিতে হবে। না দিয়ে তকার বাকি অংশটা দিলাম, ঠিক আছে? এই যে তকারের শুধু এই অংশটাকে দিলাম আমি, তাই তো? ঠিক বোঝা যাচ্ছে? তারপরে দন্তস্ব লিখলেও আমি মাত্রা বাদে বাকি অংশটা দিচ্ছি, এইটুকু। দেখুন, দন্তস্ব আছে, এইটাও দিলাম, এইটাও দিলাম, কিন্তু এই মাত্রাটা আমি আর দিলাম না, তাই তো? এরপরে যদি দন্তন্য লিখি, দন্তন্য লিখলেও দেখুন কতটা লিখবো আমরা। কোথায় আছে দন্তন্য? এইখানটায় দেখুন। আমরা এই মাত্রাটা ছেড়ে বাকি অংশটা মানে এইটুকু দেবো আমরা, দিলাম, এইটুকু দিলাম। এরপরে অন্তস্থ। অন্তস্থ কোথায় আছে? এইটা আমরা পুরো দেবো। কেন? এটা পুরোই চেয়েছে, তাহলে পুরো দিয়ে দিলাম, পুরো দিয়ে দিলাম। কার্ডসনিয়। এরপরে রেফটা এখানে যুক্ত করে দিলাম, কারণ আমার মাত্রা এখানে শেষ হচ্ছে। আর এখানে কি হবে? একটা একার হবে, একারটা আমি এই জায়গায় যুক্ত করব। তাহলে কিরকম লিখবো আমরা? কা স্নিয়ে না, কার্ডস নিয়ে না। এর মানে হচ্ছে সমগ্র, কৃৎস্ন, বা এমনি কথাটা হচ্ছে কৃৎস্ন, কয়েরি কৃৎস্ন। এই কথাটাকে আমরা সংস্কৃতে এর ভাবকে লিখি কার্ডস নিয়ে নাও। কৃৎস্ন মানে হচ্ছে সমস্ত কিছু, ঠিক আছে? তার ভাব হচ্ছে কার্ডস নিয়ে নাও, মানে সমগ্র বিষয়, এই অর্থে কার্ডস নিয়ে নাও কথাটা ইউজ করা হয়, ঠিক আছে? এইবার আপনাদের নিজেদের নাম লেখাগুলো একটু প্র্যাকটিস করুন। আমি যেমন এক এক করে সকলের নামটা লিখে দিই। আচ্ছা, প্রথমে আছেন আশিস কুমার নন্দী। আপনার নাম কিভাবে লিখবেন আপনি? আকার, আকার আছে এটা। তারপরে তালব্যস্বয় হ্রস্বইকার। দেখুন এইখানে আমি হ্রস্বইকারের, এই যে হ্রস্বইকার মানে হয় আকার, কিন্তু এটা মাত্রা হিসাবে দিতে হবে। তাহলে ওই মাত্রার উপরে গিয়ে আমি মানে শেষ করলাম, তাই তো? তারপরে মূর্ধন্য সকার আশিস। হ্যাঁ, যখনই আপনি এরকম লিখছেন সংস্কৃতে একটা বিভক্তি লাগিয়ে দেবেন। প্রথম আর এক বচন আশিসহ, তারপরে কি কুমারহ। যেমন কয় হ্রস্বকার নিচের দিকে হলো, ময় আকার, তারপরে র, এ হচ্ছে কুমারহ। হ্যাঁ, তারপরে দে, দয় একার, ঠিক আছে? এই হচ্ছে আশিস কুমার দে, ঠিক আছে? ও আচ্ছা, আমি নন্দী, সরি। নন্দী কি হবে? ন, তারপরে আবার নয় দয় লিখতে হবে। তাহলে আমি নয়ের এই অবধি দিয়ে মাত্রা দেবো না, সেখানে আমি দ যুক্ত করে দেবো, দীর্ঘ ইকার, ঠিক আছে? দীর্ঘ ইকার কোথা থেকে দিলাম আমি? এইখান থেকে, অবশ্যই মনে রাখবেন, এই দিক থেকে আবার শুরু করবেন না, এখান থেকেই দীর্ঘ ইকারটা লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তারপরে আছেন অতসী ম্যাডাম। অতসী ম্যাডামের মিত্রটা একটু সংযুক্ত, বাকি সব একই আছে। অতসী, অতসী কি লিখবো? অ ত দন্তস্ব, দন্তস্ব। দীর্ঘ ইকারটা কোথায় শেষ করব বলুন? আমি, অতসী ম্যাডাম বলুন কোথায় শেষ করব সবসময়? ওই যে দাগটা যে আছে দাড়িটা তো এখানে মাত্রাতে শেষ করবো, এই মাত্রা, ঠিক এইভাবে অতসী। তারপরে আচ্ছা, ওপরেরটাকে কি বলে তাহলে? মাত্রা এটাকেও বলে, ওপরেরটাকেও মাত্রা বলবো তো? উপরেরটাকে আমি সরল মানে এইরকম মাত্রা বলছি, আর এটা এরকম মাত্রা, দুটোই, ঠিক আছে? অ্যাকচুয়ালি দুটোই সরল রেখা, নাম দিচ্ছি মাত্রা, বোঝা গেল? আচ্ছা, এর মাথায় মাত্রা হবে। ওটা রেখা পড়েছিলাম আর কি। হচ্ছে অর্ধমাত্র বর্ণ, ঠিক আছে? কিছু কিছু বর্ণ আছে, যেমন দেখুন অকার, অকারটা হচ্ছে অর্ধমাত্রা, মানে এই অবধি মাত্রা হবে, এই দিকের মাত্রা হবে না। অকারকে আমরা এইভাবে লিখবো না, কেউ এরকম ভাবে অকার লিখি না, ঠিক আছে? বাংলায় লিখলেও সংস্কৃতে হয় না, এটা অর্ধমাত্রা। আর কি অর্ধমাত্রা আছে এখানে? দেখুন একটা আছে থকার, দেখুন ভয়েও হয় না স্যার, থকার আমরা এইরকম লিখি, পুরোটা মাত্রা দেবো না। ধকার, দেখুন আমি এগুলো লিখেছি, আপনি হয়তো খেয়াল করেননি, দেখুন ধকার লিখেছি। ধকার লিখলে
এইটুকু মাত্রা দেবো, এর এইদিকে আর আনবো না, এইটুকু আর দেওয়া যাবে না, বোঝা গেল? सर अतिशी में त का आगे छोटी की मात्रा नहीं आएगी? হ্যাঁ, अतिशी में त के आगे छोटी की मात्रा नहीं आएगी? तो के आगे किसका छोटी की मात्रा? मात्रा दीर्घ इकार का? नहीं, छोटे वाले क्या नहीं त नहीं, के पहले समझ में नहीं आपका, क्या बोल रहे? अतिशी त के आगे और छोटी ती की सी मात्रा। तो नहीं है, और त सी है ना। अच्छा हाँ, और तकार, ती भावे ह्रस्व इकार नहीं है ना, सिर्फ तकार है, और त सी, ठीक है। ओके हाँ, মিত্র क्या होगा? দেখো, দেখুন মিত্র, এই ম লিখলাম, এইখানে আমাকে শেষ করতে হবে, ময় হ্রস্ব ইকার, তারপর ত, তয়ের রফলা, মিত্রহ, ঠিক আছে, অতসি মিত্রহ, ঠিক আছে। এরপর চিত্রা চক্রবর্তী, এখানে অনেকগুলো আমরা সংযুক্ত বর্ণ পাবো। চিত্রা ম্যাডাম কিভাবে লিখবো আমরা, দেখুন, চ, আগে চ লিখে নেবেন, তাহলে আমরা বুঝতে পারবো কোথায় হ্রস্ব ইকারটা শেষ হবে। তাহলে এখানে আমি হ্রস্ব ইকার শেষ করলাম, চি, তারপরে ত্র, আকার, চিত্রা, ঠিক আছে। চক্রবর্তী কি হবে? চ, ক, এখানে রেফ হবে, রফলা হবে, সরি, রফলা দিলে আমরা এইখান থেকে দেবো এরকম, চক্র, তারপরে ব, তারপরে তয়, রেফ হবে, তয়, রেফ, দীর্ঘ ইকার, তাহলে দীর্ঘ ইকারটা কোথায় শেষ করতে বলেছি আমি? এইখানটায়, তাই তো, তারপরে রেফ, এটা হচ্ছে চিত্রা চক্রবর্তী, ঠিক আছে। ভর্তি স্যার এখানে বটা কাটা হতো না? কোনটা বলুন? ওই চক্রবর্তীর বটা কি ব হবে? হ্যাঁ, না, ওটা দেখুন, এটা অন্তঃস্থ ব, এটা এইগুলো আপনাকে না, মানে এটা তার মানে এটা কাটা হবে না তো? না না, এই তো এখানে আছে তো, এই বটা, এটা এই এই বটা বটা, আচ্ছা আচ্ছা, এই ঠিক আছে। বটা নয়, এগুলো Okay. মানে পরে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে কোথায় অন্তঃস্থ ব হয়, কোথায় কোথায় বর্গীয় ব হয়। চক্রবর্তী বানানটা হচ্ছে অন্তঃস্থ ব, ঠিক আছে। না, সেটা আপনি কেমন করে জানলেন? হ্যাঁ, ওইটা আস্তে আস্তে বুঝতে হবে, সংস্কৃত ভাষা যারা জানে ওটা মানে তারা বুঝতে পারবে। চক্রবর্তী এই শব্দটা অন্তঃস্থ ব আছে ওখানে, ঠিক আছে, বর্গীয় ব নেই ওখানে, পরিষ্কার। ওকে। ওটা সংস্কৃত পড়তে পড়তে ওটা আস্তে আস্তে বোঝা যাবে যে কোথায় কোথায় অন্তঃস্থ হয়, কোথায় কোথায় বর্গীয় হয়। চক্রবর্তী এটা হচ্ছে অন্তঃস্থ বই লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর তারপর দীপালি রুইদা, সেটা এখানে কোনো সংযুক্ত বর্ণ নেই, দ আগে লিখবো, এই দ লিখলাম, পয় দীর্ঘ ইকারটা আমি এখানেই মেলাবো, তারপর পয়াকার, তারপর ল লিখলাম, দীর্ঘ ইকারটা এখানেই মেলাবো, এই হলো দীপালি। সবসময় মাত্রাটা শেষে দিলে মাত্রাটা দেখতে সুন্দর হবে। আপনি যদি প্রত্যেকটা এরকম দ দিয়ে, আবার পা দিয়ে, আবার লি দিয়ে এরকম মাত্রা দিন, এটা দেখতে ভালো লাগে না, ঠিক আছে। ওই জন্য সবসময় মাত্রা একবারে উপরের মাত্রাটা দিলে ভালো, এই মাত্রাটা পুরো একবারে দিলেই ভালো। রুইদাস কিভাবে লিখবো? এই রু, এই হ্রস্বই, দয়াকার, দন্তস্ব, দীপালি রুইদাস, ঠিক আছে। তারপরে দীপান্বিতা পাত্র, স্যার হয় রশ্মি হবে, এটা উপরে হ্যাঁ? হয় রশ্মি হবে। রুহি দাস, আচ্ছা আচ্ছা, রু হ্যাঁ। হি দাস, ঠিক, এইরকম লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর তারপর আছে হচ্ছে দীপান্বিতা পাত্র। দীপান্বিতা কি বলবো আমরা? দয় দীর্ঘ ইকার, দি, পয়াকার পা, নয় বয় হ্রস্ব ইকার, ঠিক আছে, নয় বয় হ্রস্ব ইকার, দীপান্বিতা, এই হলো দীপান্বিতা, তারপরে পাত্র, প, আ, ত, রফলা, বিসর্গ, দীপান্বিতা পাত্রাহ, ঠিক আছে। স্যার আমারটা কি লেখা হয়ে গেছে? আমি এটা পাচ্ছিলাম না, মানে কানেকশনটা হ্যাঁ, আপনার নামটা লিখে দিয়েছি, অলরেডি হয়ে গেছে। আছে এখানে, করা আছে, পেয়ে যাব পরে, আমি ক্লাসটা দেখলে ওইতে পেয়ে যাব। ক্লাসটা দেখবেন, পেয়ে যাবেন সেখানে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপর তারপর আছে হরেন্দ্র হালদার। হ্যাঁ, কি লিখবো আমরা? এখানে একটা পাবো আমরা সংযুক্ত অ বর্ণ, র রে র, অ রয় একার, রেফ নয় এখানে, একার। তারপরে হ্যাঁ দন্তন্য, এই হলো দ, দয় আর এই হচ্ছে রফলা, হরেন্দ্র, বলে ঠিক আছে। হালদারাহ, হয়াকার, ল, দয়াকার, র, র বিসর্গ,
ঠিক আছে? এই বিসর্গ হচ্ছে হুম। হরেন্দ্র হালদারহ, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে তারপরে মদন সামন্ত কিরকম লিখবো আমরা? এই হচ্ছে ম দ দন্ত ন বিসর্গ, ঠিক আছে? মদনঃ সামন্তঃ দন্তস্বয়াকার ম দন্তের নয় স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন না। হ্যাঁ, বলছি যে সংস্কৃতে আমরা বিদ্যালয় বলি না বিদ্যালয় বলি? হুম বলুন তারপর। হ্যাঁ, ওইটাই প্রশ্নটা যে বিদ্যালয় বলবো না বিদ্যালয় বলবো সংস্কৃতে? আমার মনে হয় ব ও আচ্ছা, ওই বকারটা জিজ্ঞাসা করছেন, ওটা অন্তঃস্থ ব। হ্যাঁ হ্যাঁ বিদ্যালয়ে অন্তঃস্থ ব, বর্গীয় ব নয়, ঠিক আছে? বিদ্যা শব্দে অন্তঃস্থ ব আছে, বিদ্যায়াহ আলয়াহ, এইটাকে যোগ করলে আমাদের বিদ্যালয় হয়, ঠিক আছে? বিদ্যার আলয়। এটা মানে উষ্ঠবর্ণ যেটা আর কি, বিদ্যালয়। না না না, এটা নয়, এটা এই ওষ্ঠবর্ণ হচ্ছে বর্গীয় ব, এইটা এইখানে হচ্ছে ওষ্ঠবর্ণ, কিন্তু আমরা বলবো এইটা অন্তঃস্থ বর্ণটা বলবো, বিদ্যালয়, বি নয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হুম। আর বালিকার ক্ষেত্রে? বালিকা হচ্ছে বর্গীয় ব, ওখানে বকার পুরো বালিকা, ঠিক আছে? বালকাহ ওটা বালিকা, ওটা বর্গীয় ব। ঠিক, ওটা বর্গীয় ব। ওটা আমরা লিখতে গেলে এরকম লিখবো, বয়াকার ল ক, বালকাহ, ঠিক আছে? হ্যাঁ, ঠিক ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে মৌ কুণ্ডু, কিরকম লিখবো আমরা? ম ঔকার লিখবো, ঔকার এই ময়াকার, ময় ওকার, ময় ঔকার, মৌ, ঠিক আছে? কুণ্ডু লিখতে গেলে কয় হ্রস্বকার মূর্ধন্য, দেখুন মূর্ধন্য কিরকম লিখেছি আমরা, এটা, তাই তো? তাহলে এর পরের মাত্রাটা আমি আর দেবো না দিয়ে সেখানে আমি ড লিখে দেবো, কুণ্ডু, মৌ কুণ্ডুহু, ঠিক আছে? এইভাবে লিখবো আমরা। অথবা মৌহু, এখানেও একটা বিসর্গ লিখতে পারেন, গৌ শব্দের মতো হতে পারে, ঠিক আছে? এরকমও লিখতে পারেন। তারপরে আমরা দেখব পার্থ সেন শর্মা, কিরকম লিখবো? পয়াকার থ লিখে উপরে রেফ, পার্থ। দেখুন আমরা থয়ে রেফ বলছি, কিন্তু আমি আগে লিখছি থ তারপর রেফ লিখছি, কিন্তু অ্যাকচুয়ালি আছে আগে র তারপরে থ। আমরা ইংলিশে লিখলে PARTHA, আগে আর লিখছি আমরা, তাই না? ওই জন্য যদিও আমরা থয় রেফ বাংলায় বলছি, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ওখানে রয় থয়, ঠিক আছে? রয় থয়টাকে আমরা সংস্কৃতে বা বাংলায় ব্যবহার করলে থয় রেফ বলি, ঠিক আছে? আচ্ছা, পার্থ সেন শর্মা কিরকম লিখবো আমরা? দন্তস্বয় একার দন্তন্য সেন, তার তালব্য স ময়রে ফাকার, সেন শর্মা, ঠিক আছে? পার্থ সেন শর্মা এরকম লিখতে হবে। তারপরে কি, ওখানে আবার বিসর্গ দেব না, আকারান্ততে বিসর্গ হয় না, ঠিক আছে? তারপরে হচ্ছে রেশমি ভাটিয়া, কিরকম লিখবো? রয় একার तालव्य स्वय मय दीर्घ लेखें। मैडम आप तालव्य स म हलन संयुक्त लिखते हैं सर क्या? र पर एक ही मात्रा नहीं आएगी, र श मी छोटी की मात्रा और म आएगा। अच्छा, ऐसा होगा क्या? हाँ हाँ, अब आगे स के आगे मात्रा आएगी सर, क्या छोटी आगे की मात्रा ये वाला? आगे श आधा श ही रहेगा, म के आगे मात्रा स के आगे मात्रा आ जाएगा, श श के आगे मात्रा आ जाएगा मीन्स छोटी समझ में ई, बड़ी जो पीछे दी है ना सर वो छोटी ई में आएगा, आगे की तरफ श के ऊपर आएगा। ऐसा आएगा क्या? छोटी की मात्रा, बड़ी की मात्रा नहीं आती है सर इसमें। স্যার ओ ময় अच्छा, হস্যইকার, पीछे दी ময় हुई है ना, हाँ হস্যইকার, हाँ हाँ, समझ में ये वाला क्या? ময় হস্য, হর্ষবর্ণ हाँ। আর কি, अच्छा রশ্মি, और ठीक श है, आधा श रहेगा सर इसमें, हाँ हाँ समझ गया, ठीक ठीक। आधा अच्छा, श रहेगा ये और रेशमी नहीं रहेगा पीछे, भटिया, और र में एक ही मात्रा भी नहीं रहेगी। ठीक, भटिया ऐसे लिखते हैं क्या? भटिया, भाटिया नहीं, बांठिया होगा सर, ब ब बकार होगा, अच्छा ब, बकार, यहाँ पे वर्गीय ब होता है ना? हाँ 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 हाँ। हाँ, भटिया, ठीक, ऐसे लिखते हैं, ठीक है। अच्छा, इसके बाद এরপর হচ্ছে সুতপা মুখার্জি, কিরকম লিখবো? স দন্ত স রু ত পয়াকার, সুতপা মুখার্জি। এবার মনে রাখবেন আমরা বাংলায় যদিও ময় হ্রস্বকার ক্ষয় আকার বর্গের জয় রেফ এরকম লিখি মুখার্জি, কিন্তু এগুলো যখন সংস্কৃতে লিখবেন তখন মুখার্জি এরকম লিখতে হবে, ঠিক আছে? মু খ তারপরে বর্গীয় জয় রেফ দীর্ঘ ইকার, মুখার্জি, ঠিক আছে? এরকম লিখতে হয়। ক্ষয় আকার হবে না? ক্ষয়াকার অ্যাকচুয়ালি দেখুন এগুলো তো ওই
হিন্দি অনুসারে লেখে তো, হিন্দিতে ক্ষয় আকার লেখে না, মুখার্জি এরকম লেখে না, মুখার্জি এরকম লেখে। যেমন জানুয়ারি, জানুয়ারিকে যদি আমরা বাংলায় এরকম লিখি, জয়াকার নয় হ্রস্ব উকার অন্তস্থয়াকার রয় দীর্ঘ ইকার, সংস্কৃতে আমরা কিভাবে লিখবো? জানুয়ারি। ঠিক আছে, এইরকম লিখতে হয়। ঠিক আছে, হিন্দি মুখার্জিতে ওটা দুটোর এদিক আর এদিক হাফ হ্যাঁ, সার্কেল একটা হচ্ছে দীর্ঘইকার আর একটা হচ্ছে রেফ। ঠিক আছে, রেফ এই যে আর আচ্ছা জয় দীর্ঘইকার রেফ। ঠিক আছে, হুম, হুম। হুম, আচ্ছা। खाली ঠিক আছে, निकाल के ना তাহলে हाथ पे মোটামুটি আচ্ছা, প্রথমা ম্যাডাম আছে এখনো। প্রথমা বটব্যাল কিভাবে লিখবো আমরা? এই প थोड़ा দিয়ে टोपी এইখান बड़ा থেকে वाला है রফলাম, उसमें থ ময়াকার প্রথমা ব, এখানে আবার বর্গীয় ব, বটব্যাল। ঠিক আছে, ব ট नीचे चल 3 4 বয় জফলা আকার ল, বটব্যালহ। ঠিক আছে, এখানে আমরা 7 বিসর্গ দেবো না। ঠিক আছে, কেউ একজন কথা বলছেন, মিউট রাখুন একটু, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা এক থেকে 9 পর্যন্ত দেখে নিই। ঠিক আছে, এক স্যার কিভাবে? বলছিলাম যেমন স্যার হ্যাঁ, বলছি যে জানুয়ারিতে যেমন লিখলেন এক্ষেত্রে যেমন রয়ে তো কোনো মাত্রা নেই, যে বর্ণটা আছে, তাহলে হুম, এইগুলোতে কি যেখান থেকে শুরু হচ্ছে ওইখানে গিয়ে দীর্ঘইটা শেষ হবে? রয়ে দীর্ঘই বা শুরু হচ্ছে। হ্রস্বই যাই হয়, হ্যাঁ হ্যাঁ রয়ের ক্ষেত্রে যাদের কোনো এখানেই শেষ হবে, মাত্রা এখানে নেই কোনো এই ধরনের মাত্রা নেই, বর্ণ। এখানেই শেষ করবো আমরা, বুঝতে পেরেছেন? মানে তাহলে যেখান থেকে আচ্ছা, সংযুক্ত মানে অক্ষরটা লেখা হচ্ছে, শুরু হচ্ছে। ঠিক এরকম আচ্ছা দিয়ে লিখবো। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা 1 থেকে 9 পর্যন্ত একটু দেখি। একটাকে কিভাবে লিখবো? বাংলায় 7-এর মতো। 2 এরকম লিখি, সংস্কৃতেও আমরা এরকমই লিখবো। ঠিক আছে, 3 বাংলায় এরকম লিখি, সংস্কৃতে লিখবো এরকম। ইংলিশে 3 এরকম লিখি, ওটার সঙ্গে একটু যুক্ত করে দিলে 3 হয়ে যাবে। ঠিক আছে, 4 কি করব? বাংলায় আমরা এভাবে লিখি, সংস্কৃতে শুধু এই উপরের অংশটা দেবো না, বাকি পুরোটা দেবো, এই যে। ঠিক আছে, 4। তারপরে 5 কি করব আমরা? 5 লিখতে গেলে আমরা কি করব? ইংলিশে অনেকটা 4-এর মতো লিখে এরকম। ঠিক আছে, ইংলিশে 4 এভাবে লিখি, কিন্তু ওটাকে আমরা সুন্দর এভাবে লিখে এভাবে লিখে দেবো, যে প লিখি, প এর সঙ্গে যদি আমরা একটা এটা যুক্ত করে দিই, ওটা 4 হয়ে যায়। ঠিক আছে, 5 হয়ে যায়। 6 কিরকম হবে? বাংলায় 6 এভাবে লিখি, সংস্কৃতে 3-এর ঠিক উল্টো, 3 আমরা এইভাবে লিখি, ওটাকে আমরা উল্টে দেবো, এই হচ্ছে 6। ঠিক আছে, 7 কি করব? 7টাকে আমরা বাংলার 3 লিখবো, বাংলার 3 হচ্ছে 7। 8 কি করব? 8 হচ্ছে এইরকম। ঠিক আছে, এই যে, মানে একটা জাস্ট উল্টো এসের মতো অনেকটা। ঠিক আছে, 9 কি করব আমরা? 9 লিখতে গেলে এইটা। ঠিক আছে, এই যে খণ্ডত্ব লিখি, তার উল্টো। ঠিক আছে, না, খণ্ডত্বই হয়ে যাচ্ছে, সরি, মানে জিজ্ঞাসা চিহ্নের উল্টো। তারপর আর 0 লিখতে গেলে डबल घी लेके चल बड़ी गरम है कि देख ले बड़ी गरम कर ले अच्छा रेशमी मैम आपका थोड़ा अनम्यूट हो गया, म्यूट कर लीजिए। हाँ, ঠিক। তাহলে একটা জিনিস খেয়াল রাখবেন, কিছু কিছু পার্থক্য যেটা আপনাদের জানতে হবে সেটা হচ্ছে, দেখুন, যখন সংস্কৃতে লিখছেন, কিছু কিছু জায়গায় এই সংখ্যা লেখার ক্ষেত্রে আমাদের ভুল হয়ে যায়। আমরা কি করি? ধরুন 2025 আমরা ইংলিশে লিখছি, কিরকম লিখবো? 2025 এরকম কিছু লিখি, বা ইংলিশে অনেকটা এইভাবে 2 লেখে না, কিন্তু ইংলিশে 2 কিভাবে লেখে? এইরকম লেখে, 2025। অ্যাকচুয়াল লেখা উচিত এইভাবে। ঠিক আছে, এইবার এই যে 0 বা 0টা আমরা কিভাবে লিখছি? এইভাবে লিখছি, কিন্তু সংস্কৃতে যখন লিখবেন এরকম লিখলে ভুল, কিন্তু সংস্কৃতে হচ্ছে সুন্দর এরকম গোল হবে, এটা হচ্ছে 0। সংস্কৃতে লিখলে আমরা কি করব? 2025 এইরকম লিখতে হবে। ঠিক আছে, 0টাকে আমরা এইরকম গোল লিখবো, এইখানে আমরা এইটা যদি লিখি তাহলে কিন্তু ভুল, এটা লিখলে ভুল, ওইটাকে আমার ছোট করে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা। আর হচ্ছে 2টা আমরা ইংলিশে এটা লিখছি, বাংলায়ও অনেকটা এরকম লিখছি, কিন্তু সংস্কৃতে লিখবো আমরা এইরকম। ঠিক আছে, এই যে, ঠিক আছে, এইটা হচ্ছে সংস্কৃতে 2, একদম সুন্দর হবে এরকম। পরিষ্কার? এটা কিছুটা বাংলার হয়ের মতো না? হ্যাঁ, বলতে পারেন, বাংলায় হ লিখি আমরা, ওইখানে যদি এইটা না দিই, গোলটা না দিই, তাহলে অনেকটা 2 হয়ে যায়। ঠিক আছে,
হুম। আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্তই শিখবো। আপনারা এরপর থেকে আমরা মূল যে বিষয়গুলো প্রবেশ করবো, কারণ এই প্র্যাকটিস না করলে কিন্তু আমাদের পরে অক্ষর চিনতে সমস্যা হবে। কারণ আমি আগে ক্লাস নিয়েছি, অনেকে আছেন যারা মানে অক্ষরগুলো বুঝতেই পারতেন না, তাদেরকে বাংলায় বোঝাতে হতো। কিন্তু আমি স্পষ্টভাবে আপনাদের বলে দিচ্ছি, আপনারা দেবনাগরী হরফ শিখুন, তাহলেই বেদ পাঠের ক্ষেত্রে খুব সুবিধা হবে। আমি যেগুলো পিডিএফ আপনাদের দেবো দেবনাগরী হরফেরই দেবো, এবং আপনারা প্র্যাকটিস করবেন দেবনাগরী হরফ দেখে, তাহলে অ্যাকচুয়াল উচ্চারণটা আপনারা শিখতে পারবেন। বুঝতে পেরেছেন? বাংলা দেখে আমরা শিখবো না। তাহলে এই যে একটু আগেই বলছিলেন বিদ্যালয়, বিদ্যালয়টা কি হয়? বিদ্যালয় আমরা বাংলায় লিখলে এরকমই লিখবো, বয় দজফলা আকার ল অন্তস্থ। এবার এখানে আমাদের প্রশ্ন থেকেই যায় যে আমি এই বটাকে আমি বর্গীয় উচ্চারণ করবো না অন্তস্থ উচ্চারণ করব, বিদ্যালয় বলবো না বিদ্যালয় বলবো, ঠিক আছে? সংস্কৃতে কিন্তু এসব কিচ্ছু নেই, সংস্কৃতে এরকমই লেখা হবে বিদ্যালয়। সেখানে পরিষ্কার আমাকে বলেই দিল যে এখানে অন্তস্থ বই বলতে হবে। বুঝতে পেরেছেন? তারপরে স স স হ, বাংলায় তো একটাই স হয়ে যায়। সে সকালকে আমরা লিখি দন্ত স কয়াকার ল, কিন্তু উচ্চারণ করি তালব্য স, সকাল বলি। কিন্তু আহ সংস্কৃতে যদি বলি সন্ধ্যা, সন্ধ্যাকে আমরা কিরকম বলি? সন্ধ্যা লিখছি দন্ত স, কিন্তু বলছি বাংলায় তালব্য স। কিন্তু যখন আমরা সংস্কৃতে লিখবো সায়ম, সায়ম মানে হচ্ছে সন্ধ্যা, এখানে কিন্তু দন্তস্বই লেখা আছে, সায়ম বলছি, তখন আর সায়ম বলছি না, সায়ম মানে হচ্ছে সন্ধ্যাকাল। ঠিক আছে? সুতরাং আমরা এরকম অনেক ভুল হয়। হ্যাঁ, ইয়কার জকারের ভুল হয়, এই যে ইয়কার আর জকার এই দুটো জায়গার অনেক ভুল হয়, যে কোথায় বর্গীয় জ বলবো কোথায় অন্তর্জ বলবো। হ্যাঁ, যেমন জীবন যাপন করা, যদি আমরা এরকম লিখি জীবন যাপন, জীবন যাপন, এখানে অন্তর্জ লিখছি আমি, অন্তর্জ লিখলেও আমি উচ্চারণ করছি বর্গীয় জ, যা বলছি, তাই না? কিন্তু সংস্কৃতে ইয়াপনম, জীবন ইয়াপনম, ওই জন্য যদি এরকম লেখা থাকতো আমি তাহলে ইয়াপনমই বলতাম, তাই না? তখন আর যাপনম বলতাম না। ওই জন্য এই ভুলগুলো আমাদের হয়ে যাবে। সেই কারণে আমরা কি করব, সবটা চেষ্টা করব সংস্কৃত ভাষাতেই পড়ার, দেবনাগরী হরফেই পড়ার। ঠিক আছে? ওই জন্য আপনারা এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করুন, যেহেতু আমাদের অনেক সময়। আমরা এই ক্লাসটা পুরোটা পিডিএফ এ পাবো তো? পিডিএফ বলতে এটা তো ওয়ার্ডে হচ্ছে, তো এখানে আমি এইটাকে পিডিএফ করলে কোনো লাভ আপনাদের হবে বলে আমার মনে হচ্ছে না, তবুও আমি আপনাদের পাঠিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা এইটা তো স্যার, এরকম। একটা কোশ্চেন করছি, ওই হ্যাঁ, যে রফলার রেপটা ব্যাপারটা বললেন লাস্টে হবে, যেমন আমি বলছি পাত্র চক্রবর্তী, তো হুম। তয়ের কথাই হচ্ছে, আবার পাত্র সে তয়ের সঙ্গেই হচ্ছে। তাহলে ওই যে উদাহরণটা যেটা দিলেন কার্সনের, ওইটা কতটা পরে, কটা ওয়ার্ড পরে একদম লাস্টে হবে এটা বললেন? না, আপনি কোনটার কথা বলছেন? মানে পাত্র এখানে কি হলো ব্যাপারটা বুঝলাম না, পাত্রতে। মানে ধরুন পাত্র তয়ের সঙ্গেই রফলাটা হচ্ছে, হ্যাঁ, আবার চক্রবর্তী যেটা বলছি সে তয়ের মাথাতেই রেফটা লাস্টে হচ্ছে। হ্যাঁ, কিন্তু আপনি যে উদাহরণটা দিলেন ওইটা মানে রেফটা একদম কি লাস্টে হচ্ছে, ওইটা কিভাবে এক্সপ্লেন, না কিভাবে হচ্ছে? ব্যাপারটা এইরকম দেখুন, আমরা পাত্র লিখলে কি করব, পয়াকার হুম, তয় রফলা লিখবো। এটাকে ভাঙলে হ্যাঁ, আমরা কি পাচ্ছি, পয় হলন্ত আকার, তয় হলন্ত রয় হলন্ত অকার। ঠিক আছে? আচ্ছা, এতগুলো কথা আছে। তাহলে এখানে আগে ত আছে, তারপর র আছে। ওই জন্য আমরা রস, আগে ত লিখলাম, তারপরে র লিখলাম। তাহলে ত্র লিখতে আচ্ছা, গেলে এরকম। যদি আমরা লিখলাম কার্তিক, যদি লিখতাম কয়াকার, এখানে হুম, কার্তিক লিখলে আমরা ক আ ত, সরি, ক আ র ত দীর্ঘইকার ক অ, এতগুলো কথা আছে কার্তিক শব্দের মধ্যে। তাহলে আমরা কি আচ্ছা, করবো, এখানে আগে রকার তারপরে তকার, তাহলে আমরা কি করব, ত উপরের দিকে রেফ দিব, এটা হচ্ছে কার্তিক হয়ে যাবে। ঠিক আছে? উপরের দিকে রেফ দেবো, তাহলে রেফটা আমাকে কিরকম করতে হবে, এই মাত্রার সঙ্গে দিতে হবে। ঠিক আছে? হুম, এরকম দিতে হবে কার্তিক। ঠিক তো আছে? লাস্টে তয়ের মানে এতে চলে আসছে, দীর্ঘইকারের সঙ্গে চলে আসছে। হ্যাঁ, ঠিক। হুম, মানে এইখান থেকে শুরু করলে চলবে না, আমাকে ওই দীর্ঘইকারের সঙ্গে দিতে হবে। বুঝতে পেরেছেন? হুম, বুঝতে পেরেছি এইটার এটা। সঙ্গে দিতে হবে, এটার সঙ্গে নয়, লাস্ট মাত্রার সঙ্গে দিতে হবে। আচ্ছা, ঠিক ঠিক আছে? আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তাহলে এগুলো সবাই একটু ভালো করে প্র্যাকটিস করুন, তাহলে আমরা পরের ক্লাসগুলোতে সুবিধা হবে। কারণ অনেকে বলবেন যে স্যার এই অক্ষরটা চিনতে পারছি না, এই জিনিসটা যাতে আর না হয় সেই জন্যই আমরা এরকম ভাবে ডিটেলসে এগুলো জেনে নিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আমরা আগামী দিনে একটা প্যারাগ্রাফ পড়ার চেষ্টা করব সংস্কৃত ভাষায়। ঠিক আছে? আমি চাইবো যে আপনারা প্রত্যেকেই
প্রত্যেকটা অক্ষরকে একদম ডিটেইলসে চিনে যান যে এক বাক্যে এই অক্ষরটা কি। ওইখানে যেন আমাকে খকার, এটা খকার। ঠিক আছে? আমি চাইছি ওইটা আপনাদের আগে হোক। তাহলে আমরা ভালো করে সুন্দরভাবে একদম অনর্গল পড়ে যেতে পারবো প্রত্যেকটা জিনিস। তাই না? আচ্ছা। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই ক্লাস রাখবো। আমি আশা করছি আরো কোনো প্রশ্ন আপনাদের নেই। থাকলে বলতে পারেন। স্যার আমি কিন্তু ইউটিউবে তো ওটা দেখতে পাচ্ছি না স্যার। কেন দেখতে পাচ্ছেন না আপনি? আমি তো পাঠাচ্ছি আমি এক ইউটিউবে। আমি আমাকে প্রথমে একটা পাঠিয়েছিল, ওর জায়গাটা টাচ করে কিন্তু আমি দেখতে পেলাম, কিন্তু আমি আমার নিজের থেকে কিন্তু দেখতে আমি এখনো পর্যন্ত পাইনি। জানি না আচ্ছা, এটা আচ্ছা। আমার ফোনে আমারও কিছু সেম গন্ডগোল সেম কিনা। সমস্যা হচ্ছে, আমার ক্ষেত্রেও তাই, ইউটিউবে দেখতে পাচ্ছি না। ইউটিউবে আপনি কি চ্যানেলটাই গেছিলেন? SBS চ্যান্টিং এটাতে আমি গিয়েছিলাম। আমি হ্যাঁ ওই লিঙ্কটা খুলেছি, কিন্তু শুধুমাত্র ওই অডিওটা যেটা ছিল ওইটাই ডাউনলোড হয়েছে স্যারের, গীতা না, হ্যাঁ না, গীতা আপনি ওই যে চ্যান্টিং। ওখানে ক্লাস রেকর্ডিং বলে আছে, ওর নিচে দেখবেন ইউটিউবের রেকর্ডিংও দেওয়া আছে। ওর ঠিক নিচে। ইউটিউবের আলাদা একটা রয়েছে, ওটা ক্লিক করলে আসছে। হ্যাঁ, ওটা ক্লিক করলেই আচ্ছা আসবে। তাহলে আমি ঠিক খেয়াল আছে? করিনি, হয়তো আর দেখবো। আর তাহলে দীপান্বিতা হয়তো রেকর্ডিং এর একটা আলাদা আছে। আচ্ছা, একটা কাজ করি, আমি আপনাদেরকে ওটা ডিটেলসে দেখিয়ে দিই। 1 মিনিট, হ্যাঁ? লেফট করবেন না, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, 1 মিনিট। কি করে করতে হবে আমি বলে দিই, তাহলে সুবিধা হবে আপনাদের। খুব ভালো হয় ওয়েবসাইটটা স্যার। যান তাহলে সুবিধা। হ্যাঁ, হ্যাঁ, আমি ওয়েবসাইট থেকেই দেখিয়ে দিচ্ছি। দেখুন, যখন আপনি ওই লিঙ্কটায় ক্লিক করবেন, আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে? এই ইন্টারফেসটা আপনার আসবে। এখানে এইগুলো খেয়াল করবেন। এখানে যদিও ফোনে যারা খুলবেন তাদের কাছে এইভাবে দেখাবে না। যে এই পেজগুলো রয়েছে, আপনাদেরকে এই কোণার দিকে একটা 3 ডট অপশন দেখাবে। ঠিক আছে? যারা ফোনে খুলবেন। ঠিক আছে? এই কোণার দিকে এই যে যেখানে লোগোটা আছে তার পাশে একটা ৩ টে ডট দেওয়া বা ৩ টে দাগ দেওয়া এরকম একটা অপশন দেখাবে। ওইখানে ক্লিক করলে আপনি এই ৪ টে ইন্টারফেস মানে পেজ পাবেন। হোম, ক্লাস, কোর্স ম্যাটেরিয়াল এবং কনট্যাক্ট। এর মধ্যে আপনি আ কোর্স ম্যাটেরিয়াল এখানে যাবেন। ঠিক আছে? কোর্স ম্যাটেরিয়ালে গেলেন। এইখান থেকে আপনি এখানে দেখতে পাবেন। দেখুন, এইটা হচ্ছে চ্যান্টিং রেকর্ডিং, মানে এখানে যারা চ্যান্টিং ক্লাস করছেন তাদের এটা সকলে কিন্তু খুলতে পারবেন না। চ্যান্টিং এর যারা করছেন তারাই খুলতে পারবেন। এটা ক্লিক করলে একটা ড্রাইভ লিংক আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। সেইখানে সব চ্যান্টিং এর রেকর্ডিং গুলো আমি রেখে দেবো। ঠিক আছে? ওখান থেকে সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবেন এবং আপনারাই পারবেন। অন্য কেউ সেটা পারবে না। বিবেক চূড়ামণি যারা ক্লাস করছেন তারা শুধুমাত্র বিবেক চূড়ামণিগুলোই অ্যাক্সেস করতে পারবেন। ইউটিউবের গুলো এটা যেহেতু ইউটিউব থেকে আমি এখানে লিঙ্কটা শেয়ার করছি, সুতরাং ওটাকে আমি পাবলিক করে রেখেছি। তো ইউটিউবের গুলো সকলেই দেখতে পাবেন। ঠিক আছে? অদ্বৈত বেদান্তেরটাও সকলে দেখতে পাবেন। আর এই এই ক্লাসটাও সকলে দেখতে পাবেন। ঠিক আছে? এইখানে ওটা রাখা থাকবে। এখানে আপনি ক্লিক করলেই সঙ্গে, সঙ্গে এই দেখুন ইউটিউবে একদম সঙ্গে, সঙ্গে আপনাকে নিয়ে গেল। একদম ডাইরেক্ট 1 ক্লিকেই আপনার পুরো ইয়েটা চালু হয়ে যাবে। ঠিক আছে? এই যে আপনার চালু হয়ে গেল। ঠিক আছে? আবার যদি আমি এখানে অদ্বৈত বেদান্ত বিবেক চূড়ামণি চলে যায়, 1 ক্লিক। একটা ক্লিক করলেই অটোমেটিক্যালি ওটা চালু হয়ে যাবে। আর কিচ্ছু করতে হবে না। কোনো জায়গায় যেতে হবে না। ঠিক আছে? স্যার ইউটিউবে ওই ক্লাসগুলো দিচ্ছেন পুরোটা নাকি? হ্যাঁ, ইউটিউবে ক্লাসটা আমি রাখছি সবগুলোই। ও ক্লাসগুলো ইউটিউবে রাখছেন। হ্যাঁ, এইখানে ক্লাস রয়েছে আর এইগুলোতে হচ্ছে ক্লাস রেকর্ডিং। যেমন এটা হ্যাঁ, আমি ওটা ক্লিক করলাম। এই সঙ্গে, ইউটিউবটা সঙ্গে আপনারা আমি ঠিক। এই যে সঙ্গে, সঙ্গে একটা ড্রাইভ লিংক ওপেন হয়ে গেল। এই যে গীতা 4th চ্যাপ্টার রাখা আছে। বুঝতে পেরেছেন? এইভাবে আপনারা অ্যাক্সেস এটা করবেন। এটা এটা কোথায় গেলেন? এই হ্যাঁ ওটা দেখেছি। এটা আর এই হচ্ছে ইউটিউবটা স্যার আপনার এইখানে। ইউটিউবটা তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক। ওটা আমি আগে উইজডম নাম রেখেছিলাম। এবার অনেকের চিনতে অসুবিধা হবে বলে আমি নামটা চেঞ্জ করে দিয়েছি। নাম রেখে এই নামটাই রেখে দিয়েছি। ঠিক আছে? বর্ণ পরিচয়, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে? স্যার আজকের ক্লাসটা তাহলে ইউটিউবে পাবো তো? হ্যাঁ, নিশ্চয়ই পাবেন। হুম। হুম।
ঠিক আছে, তাহলে দেখটা করতে পারি। হ্যাঁ, হ্যাঁ। যদি সমস্যা হয় আমাকে আবার বলবেন। আমি যতটা পারবো একটু চেষ্টা ঠিক করব। আছে, ঠিক আছে। ঠিক আছে? আমার ফোনটা তো একটু অসুবিধে মনে হয় হচ্ছে। যাই হোক, দেখি হুম। আমাকে একটু চেষ্টা আচ্ছা, করতে হবে। ঠিক আছে। আমি তাহলে এখানেই শেষ করছি। হ্যাঁ ঠিক আছে। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি। গুড নাইট স্যার। শুভরাত্রি স্যার শুভরাত্রি স্যার। শুভরাত্রি। গুড স্যার। নাইট স্যার। নমস্কার স্যার। ঠিক আছে স্যার, রাখছি।